চলছে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের সমাপনী আয়োজন। দ্রুততম সময়ের মধ্যে অংশগ্রহণমূলক নির্বাচনী সরকারের মূল এজেন্ডা জানালেন ডক্টর ইউনূস। দীর্ঘ ৮ মাসেও শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশকে তথ্য দেয়নি ভারত। কূটনৈতিক চিঠি, পররাষ্ট্র সচিবের সফরেও ঘটেনি পরিস্থিতির উন্নয়ন। আমরা শুনেছি পাসপোর্ট ছাড়া এসছেন, পাসপোর্ট নিয়ে এসছেন, মানে এইসব পাসপোর্ট রিভোক হয়েছে, এই টাইপের নানা আলোচনা হয়েছে চারিদিকে। গভর্নমেন্ট থেকে কিছু আমরা শুনতে পারিনি। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে তাদের হাতে রিলাক্টেন্স আছে, কিন্তু তার কি স্ট্যাটাসে এখানে রাখা হচ্ছে সেই নিয়ে তারাও এক ধরনের কোশ্চেন করে বিব্রত পড়ে। শেষ পর্যায়ে ঈদের ছুটি, সুখস্মৃতি নিয়ে কাজের তাগিদে নাগরিক জীবনে ফিরছেন কর্মজীবীরা। সবাই একসাথে ঢাকা চলে আসবো, সে একটা টেনশন আছে, তো এই চিন্তা করে একটু আগেই ব্যাক করলাম। আমাদের তো কাজকর্ম আছে, এই জন্য আমাদের আশা লাগছে, আমরা আসতাম না, আর 2-1 দিন থাকতাম। অনলাইনে টিকিট না পেয়ে রেল যাত্রীদের ভোগান্তি। আমন্ত্রণ যমুনা নিউজে, আমি জান্নাতুল কলি আছি সাথে। শিরোনামগুলো দেখছিলেন শুরুতে। চলছে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের সমাপনী আয়োজন। যোগ দিয়েছে সদস্য দেশগুলোর সরকার এবং রাষ্ট্রপ্রধানরা। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সম্মেলন কক্ষে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এরপরই শুরু হয় সমাপনী আয়োজন। মঞ্চে উপস্থিত হন সদস্য দেশগুলোর সরকার এবং রাষ্ট্রপ্রধানরা। এরপরই সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন থাই প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা। এ সময় মিয়ানমার ও থাইল্যান্ডে হওয়া ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন তিনি। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই সরকারের মূল এজেন্ডা। তাছাড়া সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং অর্থনীতির প্রতিটি স্তরে শৃঙ্খলা ফেরানোর জন্য এই সরকার কাজ করছে জানান তিনি। বিমস্টেক অঞ্চলের টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য নবায়নযোগ্য শক্তি, আন্তঃসীমানা বিদ্যুৎ বাণিজ্য এবং শক্তি দক্ষতা বৃদ্ধির জন্য একত্রে কাজ করার উপরও দেন জোর। আজই সম্মেলন শেষে 3 সরকার প্রধানের সাথে বৈঠক করতে পারেন ডক্টর ইউনূস। 8 মাসেও দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশকে কিছুই জানায়নি ভারত। দিল্লির বাংলাদেশ দূতাবাসও অনানুষ্ঠানিক আলোচনায় এই বিষয়ে কিছু জানাতে পারেনি। তবে রাষ্ট্রীয় অতিথি হিসেবে কড়া নিরাপত্তার মধ্যে দেশটিতে শেখ হাসিনা থাকছেন বলে জানিয়েছে দূতাবাস। ভারতীয় বিশ্লেষকদের ধারণা, ঢাকা চাইলেও শেখ হাসিনাকে খুব সহজে ফেরত দেবে না দিল্লি। আগস্ট 2024 ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই গণভবন ছেড়ে ভারত চলে যান সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে প্রতিবেশী দেশটিতেই তার অবস্থান। 14 অক্টোবর প্রজ্ঞাপন জারি করে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, নিয়োগ দেওয়া হয় বিচারপতি। এর মধ্য দিয়ে শুরু হয় শেখ হাসিনার বিচার কাজ। বিচার প্রক্রিয়া শুরুর পর ডিসেম্বরে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে কূটনৈতিক পত্র পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্য তার আগেই ঢাকা সফর করে গেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তখনও দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ জানায় বাংলাদেশ। 3 মাস পেরিয়ে গেলেও ঢাকার সেই চিঠির জবাবই দেয়নি দিল্লি। আমাকে গাড়িতে একজন বলেছিল যে একটা পার্টিকুলার জায়গা দেখে নদী পার্কের আশেপাশে, যেখানে তোমাদের ফর্মার প্রাইম মিনিস্টার আছে। বাট এখন ওনাদের সাথে অফিসিয়ালি কথা বললে তারা এই বিষয়ে একেবারে মুখ খুলে কিছু বলছে না। ইভেন আনঅফিসিয়ালিও ধরেন যদি জিজ্ঞেস করি যে এই ব্যাপারে আপনাদের মনোভাব কি বা আপনাদের গভর্নমেন্টের মনোভাব কি, সে ব্যাপারে পুরোপুরিভাবে খোলাসা করে কিছু বলছে না। ইউনানিমাসলি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে তাদের হাতে রিলাক্টেন্স আছে, কিন্তু তার কি স্ট্যাটাসে এখানে রাখা হচ্ছে সেই নিয়ে তারাও এক ধরনের কোশ্চেন করে বিব্রত পড়ছে। যে ওনাকে এখানে যথেষ্ট হাই সিকিউরিটিতে রাখা হয়েছে, যে ওদের বলে জেড ক্যাটাগরি। 17 অক্টোবর নিয়মিত ব্রিফিংয়ে দিল্লি জানায় রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতেই থাকবেন শেখ হাসিনা। She had come here at a short notice for safety reasons and she continues to be.
প্রশ্ন হলো কোন স্ট্যাটাসে ভারতের কোথায় থাকছেন আওয়ামী লীগ প্রধান? আমরাও ঠিক জানি না এক্স্যাক্টলি। আমরা শুনেছি পাসপোর্ট ছাড়া এসছেন, পাসপোর্ট নিয়ে এসছেন, মানে এইসব পাসপোর্ট রিভোক হয়েছে, এই টাইপের নানা আলোচনা হয়েছে চারিদিকে। গভর্নমেন্ট থেকে কিছু আমরা শুনতে পারিনি। সো সত্যি জানি না। বাংলাদেশ যদি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা ওরকম কোন ইন্টারন্যাশনাল ট্রিবিউনালের কাছে যায়, তখন সিচুয়েশনটা কি দাঁড়াবে। কিন্তু এখন অবধি আমার যতদূর ধারণা বা আমি মনে করি, আমার মনে হয় না এক্সট্রাডিশন চেয়েছে বলেই সেটা আমরা ওরকম ভাবে রিকোয়েস্টটা মেনে নেবো আর ওনাকে এক্সট্রাডিট করবো। আমার সেটা মনে হয় তাই। ভারত আনুষ্ঠানিকভাবে কিছু জানাক বা না জানাক আপাতত দিল্লিতেই থাকছেন শেখ হাসিনা। তিনি কবে নাগাদ দেশে ফিরতে পারবেন কিংবা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আদালত কিংবা সরকার আদৌ তাকে দেশে ফেরাতে পারবেন কিনা তা নিয়েও নানা সংশয় আছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনের সময় সৌদি আরবে গ্রেফতার 10 প্রবাসী দেশে ফিরেছেন। দিবাগত রাত 1:30 নাগাদ সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তারা। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে আনন্দ এবং প্রীতি ভোজের আয়োজন করে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা। সেখান থেকে 12 জনকে আটক করে সৌদি কর্তৃপক্ষ। এরপর দীর্ঘ 8 মাস কারাগারে বন্দিদশার পর 10 জন দেশে ফিরলেন। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া সহ কাগজপত্রে কিছু জটিলতা থাকায় পরবর্তীতে ফিরবেন বাকি 2 জন। দেশে ফেরত প্রবাসীরা বলছেন অন্তর্বর্তী সরকার এবং সবার সহযোগিতায় অনিশ্চিত পরিস্থিতি থেকে তারা মুক্ত হয়েছেন। সৌদি দূতাবাস থেকে যোগাযোগের ঘাটতি ছিল এমন ক্ষোভ প্রকাশ করেন তারা। প্রায় 8 মাস বন্দিখানা থেকে মুক্তি হইতে পারছি, আমাদের বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ। 8 মাসে তাদেরকে যতবারই তলব করা হয়েছে তাদের কাছে আমরা কোনো সহযোগিতা পাই নাই। আমাদের মতো বহু প্রবাসী আটকা আছে, আরো বহু প্রবাসী আটকা আছে, তাদেরকে সহযোগিতা করে উদ্ধার করার ব্যবস্থা। সরকারের অধীনে কাছে আমাদের আবেদন যে আমাদের নিষেধাজ্ঞাটা যেন উঠিয়ে আমরা ওখানে প্রত্যাবর্তন করতে পারি। আমরা আমাদের লক্ষ লক্ষ টাকা আমরা সবাই ঠিকাদারি ব্যবসায়ী। মাদারীপুর শহরে আগুনে পুড়ল পুরান বাজারের অন্তত 19টি দোকান। দিবাগত রাত 3টা নাগাদ এই আগুন লাগে। ফায়ার সার্ভিস জানিয়েছে সৌরভ হার্ডওয়্যার নামের একটি দোকানে প্রথমে আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তেই সেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 3.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে সেই আগুন, কিন্তু ততক্ষণে পুড়ে যায় 19টি দোকান। ফায়ার সার্ভিস জানিয়েছে এলাকার পুকুর ডোবা ভরাট হওয়ায় আগুন নেভাতে পর্যাপ্ত পানি পাওয়া যায়নি। প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছে মানুষ। সকাল থেকেই রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ডে যাত্রীদের ফিরতে দেখা গেছে। 9 দিনের ছুটি শেষ পর্যায়ে, তবে এখনও ঢাকা ছাড়ছেন অনেক যাত্রী, যদিও সেই সংখ্যা কম। গণপরিবহন সংশ্লিষ্টরা বলছে এখনও অনেক যাত্রী ঢাকা ছাড়লেও সেই সংখ্যা অনেক কম। সিট ফাঁকা রেখে গন্তব্যে ছাড়ছে গাড়ি। অনেকে ঈদের ছুটি পাননি বা বিশেষ কারণে যেতে পারেননি, তারাই মূলত এখন ঢাকা ছেড়ে যাচ্ছে। এখনও ঈদের ছুটি থাকায় ঘুরতে যাচ্ছে, আবার কেউ কেউ স্বস্তির ঈদ কাটিয়ে ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরা। নিজের গ্রাম ছেড়ে নিজের মাতৃভূমি ছেড়ে আসতে অবশ্যই একটু কষ্টই হয়, তারপরেও কিছু করার নাই, কর্মজীবনে ফিরতে হবে। ঢাকাতেই থাকি, আমার মেয়ের বাড়িতে যাচ্ছি, ঈদের পরেই যাবো। 2-3 তারিখের পর থেকে তো আর যাত্রী যাওয়ার কোনো যাত্রী নেই, একটা যায় আসার অনেক দূর। ঈদের ছুটি শেষে পর্যায়ে রেলপথের চিত্র জানাতে এয়ারপোর্ট থেকে যুক্ত হচ্ছেন এয়ারপোর্ট ট্রেন স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। জানবো তার কাছ থেকে সেখানকার অবস্থা। ঐশী, আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে সড়কপথের খবর জানিয়েছেন, রেলপথে মানুষের ভিড় কেমন দেখছেন? ঢাকামুখী মানুষ যারা আছে অর্থাৎ নগরবাসী ঢাকায় ফিরতে শুরু করছে কিনা, রেলযাত্রা কেমন ছিল, কেমন দেখছেন সেখানে মানুষের ভিড়? রেলযাত্রা ঈদের সময়গুলোতে বেশ স্বস্তিদায়কই ছিল, তবে আজকে কিন্তু শিডিউল বিপর্যয়ের অভিযোগ রয়েছে। আমি যদি আপনাকে বলি যে বুড়িমারি এক্সপ্রেস সেটি হচ্ছে 8টা 58-তে আসার কথা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, এখন বাজে 10টা 15, 11টা 15, 11টা 15তেও কিন্তু 8টা 58-র বুড়িমারি এক্সপ্রেসটি আসেনি, অর্থাৎ এই ট্রেনটি প্রায় ঘন্টাখানেক দেরি করছে। এছাড়াও বেশ কয়েকটি ট্রেন কিন্তু
আমরা দেখেছি যে আধা ঘন্টা, 1 ঘন্টা, 20 মিনিট বা 25 মিনিট এই রকম বিলম্বে ছেড়ে গেছে। এমনকি এবার কিন্তু আজকে কিন্তু টিকিট নিয়েও অভিযোগ রয়েছে যাত্রীরা বলছেন যে অনলাইনে টিকিট কাটা যাচ্ছে না, সার্ভার জটিলতার কথা অনেকেই বলছেন এবং তারা বলছেন যে সার্ভার জটিলতার কারণে যারা এখন টিকিট কাটছেন সেই টিকিট তারা পাচ্ছেন না এবং একই সঙ্গে যারা গত 2 দিন বা 3 দিন আগে টিকিট কেটেছেন তারাই আসলে টিকিট কেটে আসলে গন্তব্যে যেতে পারছেন। এখন শুধুমাত্র স্ট্যান্ডিং টিকিট দেয়া হচ্ছে যেটি যাত্রীরা বলছেন এবং একই সঙ্গে আমি কিন্তু এটিও কর্তৃপক্ষের সঙ্গে এটি নিয়ে কথা বলেছি। কর্তৃপক্ষ বলছে আসলে কর্তৃপক্ষের যে দাবি সেটি হচ্ছে মাত্র 3টি ট্রেন ছাড়া বাকি সবগুলো ট্রেনই 10 মিনিট বা 15 মিনিটের বিলম্বে ছেড়েছে, এমনটি দাবি রেলওয়ে কর্তৃপক্ষের। এবং তারা বলছেন যে মহুয়া কমিউটার ট্রেন সেটি তো গতকাল একটি অগ্নি দুর্ঘটনার মধ্যে পড়েছিল, যার কারণে মহুয়া এক্সপ্রেসটি আসলে বিলম্বে ছেড়েছে। তার বিলম্বে ছাড়ার কারণ এটি এবং বুড়িমারি এক্সপ্রেস যেটি প্রায় ঘন্টাখানেক দেরি করছে দেরিতে ছাড়ার কারণ হচ্ছে সেটি রেল স্টেশনে পৌঁছেছে দেরিতে গতকাল এবং সেটি আসলে ওয়াশ করা বা সেটির আবারও যাত্রার জন্য প্রস্তুত করা সেটি আসলে কিছুটা সময় সাপেক্ষ, সেজন্য বুড়িমারি এক্সপ্রেসটিও দেরি করছে। বাকি এবং এই ট্রেনগুলোর কারণে কিন্তু বাকি ট্রেনগুলো বেশ আধা ঘন্টা 10 মিনিট এরকম দেরি করছে। যেমনটি সরেজমিনে আমরা দেখতে পেয়েছি যে 10:13 যে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেন সেটি 10:32 কিন্তু এখানে এসে ছেড়েছে। অর্থাৎ এইরকমই আধা ঘন্টা, 20 মিনিট, 25 মিনিট, কোনো ট্রেন 1 ঘন্টা, 1.5 ঘন্টা পর্যন্ত দেরিতে ছাড়ছে আজকে। যাত্রীরা প্রচণ্ড ভোগান্তিতে। তারা বলছেন যে ঈদের সময়ে যেমন শিডিউল অনুযায়ী ছেড়েছে সেই ধারাবাহিকতা বজায় থাকলে ঈদের যাত্রা আরও সুখকর হতো। ঐশী, ধন্যবাদ আপনাকে। ঈদের ছুটি কাটিয়ে রাজধানী ফিরছেন নগরী ছেড়ে যাওয়া মানুষজন। শুক্রবার ভোরে সদরঘাটে ছিল শ্রমজীবীদের ঢল। ঘাট সংশ্লিষ্টদের ধারণা আগামীকাল ঢাকায় ফিরতে পারে সর্বোচ্চ সংখ্যক মানুষ। আর ফিরে আসাদের মাঝে এখনও কাটেনি ঈদের রেশ। জীবিকার তাগিদে প্রিয়জনকে রেখে আবারও ইট পাথরের রাজধানীতে ফিরছেন ঈদের ছুটিতে যাওয়া মানুষরা। শুক্রবার ভোর থেকেই সদরঘাটে একের পর এক লঞ্চে কাজের তাগিদে ঢাকায় ফিরছেন রাজধানীবাসী। কিছু লঞ্চে ছিল উপচে পড়া ভিড়। ঈদের ছুটির রেশ কাটতে না কাটতেই ঢাকায় ফেরত মানুষরা জানালেন স্বাচ্ছন্দ্যেই করতে পেরেছেন এবার যাতায়াত। জানান প্রিয়জনদের ছেড়ে আসা কষ্টকর, কিন্তু জীবিকার তাগিদেই ফেরা। সবাই একসাথে ঢাকা চলে আসবো সে একটা টেনশন আছে, তো এই চিন্তা করে একটু আগেই ব্যাক করলাম। শুক্রবার একটু ভিড় থাকার কারণ থাকতে পারে, কারণ শনিবার অনেকের খোলা। না, মোটামুটি যেভাবে জ্যাম মনে করছেন এরকম হয় না, মোটামুটি স্বাভাবিক চলে আসি, কোনো অসুবিধা হয় না। না, আমাদের তো কাজকর্ম আছে, এই জন্য আমাদের আশা লাগছে, হয়তো আমরা আসতাম না, আর 2-1 দিন বাড়ি থাকতাম। 2-3 দিনের ঈদ এইভাবে আলহামদুলিল্লাহ ভালোই কাটলো। ছুটি যে কদিন পাইছে ওই কদিনই রয়েছি আমরা বাড়িতে। বৃহস্পতিবার রাত থেকেই সদরঘাটে বাড়ছে লঞ্চের চাপ। ধারণা শনিবার থেকে কয়েক গুণ বাড়বে মানুষের ভিড়। বন্ধ সামনে আরো 2-3 দিন আছে, তো শুক্র শনিবার থেকে ভিড় হইতে পারে। এবার একটু যাত্রীর চাপ ভালো মনে হইতেছে, অন্য বারে তো এবার যাতায়াতের ব্যবস্থা খুব ভালো হয়েছে, উন্নয়ন হয়েছে, প্রতি লঞ্চের ভালো ব্যবস্থা আছে। সব কিছু ঊর্ধ্বতম কর্মকর্তারা দেখা আমাদের সার্ভে দিচ্ছে, সব কিছুর জন্য খুব সুন্দর পরিস্থিতিতে আমরা চলতেছি। ঢাকায় ফেরত মানুষজন বলছেন ঈদে কাটানো স্মৃতি আঁকড়ে ধরেই পার করবেন বাকিটা সময়। গুনছেন ঈদুল আজহা আসার দিনক্ষণ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 2 দিনের ঝড়ে যুক্তরাষ্ট্রের টেনেসিতে কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে। ঝড়ের প্রভাবে বেশ কিছু এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। টেনেসিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন অন্তত 7,500 ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। বাস্তুচ্যুত হয়েছেন আরও অনেকেই। ব্যাপক ক্ষতি হয়েছে পানি নিষ্কাশন ব্যবস্থায়। টর্নেডোর কারণে ক্ষয়ক্ষতির কবলে পড়েছে কেন্টাকি এবং আরকানসাস অঙ্গরাজ্য। গত বুধবার ঝড়ের কারণে আরকানসাস ও কেন্টাকি এবং টেনেসিতে জরুরি অবস্থা জারি করা হয়। পাশাপাশি ভারী বৃষ্টিপাতের কারণে মিসৌরি এবং মিসিসিপিতে বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার একদিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় আঘাত হানে 19টি টর্নেডো। ঝড় অব্যাহত ছিল বৃহস্পতিবারও।
এবার মানুষের মুখের নড়াচড়া দেখেই স্ট্রোক, মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হার্ট অ্যাটাকের মতো রোগ শনাক্ত করছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এমন অসম্ভবকে সম্ভব করেছে স্পেনের প্রযুক্তি প্রতিষ্ঠান নিউরোলজিক্যাল। টেক প্রতিষ্ঠানটি বলছে মানব চেহারায় ফুটে ওঠা 92টি ধরনের প্রতিক্রিয়ায় বুঝতে সক্ষম এই প্রযুক্তি, যার মাধ্যমে মুখের সামান্য নড়াচড়া দেখেই শনাক্ত করা যাবে বড় বড় অসুখ। স্ক্যান করা হচ্ছে মানব মস্তিষ্ক, যাচাই করা হচ্ছে স্নায়ুর কোনো আঘাত কিংবা আভ্যন্তরীণ রক্তক্ষরণের মতো শারীরিক জটিলতা। আর এই জটিল কাজটি করা হচ্ছে এআই প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। বিষণ্ণতা, অবসাদ কিংবা মনের অনাবিল আনন্দ, সকল প্রকার মানসিক অবস্থাও নিমেষে ধরা দেবে এই প্রযুক্তিতে। মানুষের এমন 90টির বেশি আবেগ বুঝতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা কোপার্নিকা। স্পেনের প্রযুক্তি প্রতিষ্ঠান নিউরোলজিকা বাজারে নিয়ে এসেছে এই প্রযুক্তি। আমাদের লক্ষ্য এআই প্রযুক্তিকে আরো মানবিক করে গড়ে তোলা, যাতে সহানুভূতি, আবেগ কিংবা ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে মানুষের মনোভাব আরো ভালোভাবে বুঝতে পারে এটি। এই প্রযুক্তিতে ব্যবহৃত হচ্ছে মানব আচরণ এবং শারীরিক পরিবর্তন সংক্রান্ত কমপক্ষে 1300 কোটি ডেটা। মুখমণ্ডলের নানা পরিবর্তনের আলোকে এসব তথ্য যাচাই বাছাই করা হয়, ফলে মস্তিষ্ক, স্নায়ু এবং হৃদযন্ত্রের যে কোনো রোগ শনাক্ত করা যায় সহজেই। যখন কারো স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি থাকে, তখন মানুষ বিশেষ প্রতিক্রিয়া দেখায়। খালি চোখে সব লক্ষণ ধরা পড়ে না। মুখের ক্ষুদ্র নড়াচড়া, চোখের মনির সম্প্রসারণ পর্যবেক্ষণ করে আমাদের প্রযুক্তি। ফলে কয়েক সপ্তাহ আগে এসব অসুস্থতার পূর্বাভাস দিতে পারে এটি। এরই মধ্যে এ উদ্যোগ সাড়া ফেলেছে প্রযুক্তি বিশ্বে। স্বাস্থ্যসেবার পাশাপাশি জননিরাপত্তা ও গেমিংয়েও ব্যবহৃত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কোপার্নিকা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।